ঘড়িতে রাত 12টা 47 মিনিটের মতো বাজে। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং থাকায় বেশ লেট হয়ে গেছে আজ। তবে চিন্তা নেই, কারণ বাসা পুরো ফাঁকা। মা আজ সকালে 1 মাসের জন্য নানার বাড়িতে বেড়াতে গিয়েছেন। আমার কোনো ভাই বোন নেই, আর বাবা তো অনেক আগেই মারা গিয়েছেন। তাই বলতে গেলে জীবনে অনেকটা সময় একাই কেটেছে আমার। যাই হোক, মনের শান্তিতে নিজের টাকায় কেনা বাইকটা চালিয়ে নির্জন কোলাহল মুক্ত ফাঁকা রাস্তা দিয়ে বাসা দিকে যাচ্ছিলাম। কিন্তু যেই না আমি হাতের ঝিল ব্রিজের কাছে যাব, অমনি কোথা থেকে হঠাৎ করে একটা মেয়ে আমার বাইকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ভাগ্য ভালো, দামি বাইক হওয়ায় এবিএস সিস্টেম ছিল, বিদায় ব্রেক কষি, আর একটু হলেই মেয়েটাকে ধাক্কা দিয়ে দিতাম। বাইক কোনো মতে থামিয়ে নিজেকে সামলে নিয়ে বেশ রাগীভাবেই মেয়েটার দিকে তাকালাম। বাইকের হেডলাইটের আলোতে দেখলাম তার এক হাতে একটা বড় ব্যাগ, পরনে কাজ করা সাদা শাড়ি, আর চোখে মুখে ভীষণ ভয়ের ছাপ, যেন কোনো বিপদে পড়েছে সে। আমি বাইক থামাতেই মেয়েটা আমার কাছে দৌড়ে আসে। এবার তাকে কাছ থেকে দেখছি, ভীষণ রকমের সুন্দরী, গায়ের রং শ্যামলা হলেও মুখে সৌন্দর্য মন কাড়ার মতো। যাই হোক, মেয়েটা আমার কাছে এসে অস্থির হয়ে ভীতু কণ্ঠে বলছে, প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমি বিপদে পড়েছি, আমার খুব ভয় করছে। আমি এবার ভালো করে খেয়াল করলাম, মেয়েটা কাঁদছে, অসম্ভব সুন্দর, মুক্তার মতো নয়নজোড়া অশ্রুতে ভরে আছে। আমি শান্ত কণ্ঠে বললাম, শান্ত হন, কিসের বিপদ, কি হয়েছে আপনার? মেয়েটা অঝরে কাঁদতে কাঁদতে বলে, আমি একজনকে অনেক ভালোবাসতাম। আমি তার কথা মতো আজ খুলনা থেকে ঢাকা এসেছিলাম তার সাথে দেখা করতে। সে বলেছে সে আজই আমাকে বিয়ে করে তার কাছে রেখে দিবে, কিন্তু সেই সকাল থেকে এখানেই বসে আছি, তার কোনো খবর নেই। এখন অনেক রাত হয়ে গেছে, আমি বুঝে গিয়েছি সে আমাকে ধোঁকা দিয়েছে। আমি এখন কি করব? মেয়েটার কথা শুনে ব্যথিত হলাম। এই জামানায় এমন পাগল মানুষও আছে, জানতাম না। আমি মেয়েটাকে বললাম, ছেলেটা নাম্বার দিন, আমি কল করে দেখি কি বলে। মেয়েটা আমার দিকে কান্নাসক্ত নয়নে চুপচাপ তাকিয়ে আছে। আমি বোকার মতো তার দিকে তাকিয়ে অপেক্ষা করছি, কিন্তু সে কিছুই বলছে না। আমি আবার বললাম, কই নাম্বারটা দিন। মেয়েটি এবার যদি কান্না করে দিয়ে বলে, আমার ফোনটা একটু আগে হারিয়ে গিয়েছে। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি, মেয়েটা কেঁদে যাচ্ছে। আমি শান্ত গলায় বললাম, তো কি হয়েছে, যাকে এত ভালোবাসেন তার নাম্বার তো মুখস্থ নেই? মেয়েটা অসহায় মুখ করে মাথা নাড়িয়ে না বলে। আমি স্তব্ধ হয়ে যাই। এবার মনে মনে বলছি, হাই রে, এ কোন বিপদে পড়লাম, দ্রুত বাসায় যেতে হবে। আচ্ছা, এই মেয়ে আবার কোনো গ্যাংস্টারের সাথে জড়িত নাকি? আমাকে লুট করার জন্য মিথ্যা বলছে নাকি? আমার এবার মেয়েটাকে সন্দেহ হচ্ছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, তো এখন কি করতে পারি আপনার জন্য? মেয়েটা আমতা আমতা করে বলে, আমাকে একটু থাকার জায়গা করে দিবেন, আমার খুব ভয় করছে। আমি ঢাকার কোনো জায়গায় চিনি না, এখানে আসি অনেক কষ্ট করে। আমি এত রাতে আপনাকে কোথায় থাকার ব্যবস্থা করব? এটা ঢাকার শহর বলেই এত সহজে সবকিছু হয় না। মেয়েটার মুখটা কালো হয়ে যায়, যেন আশা হারিয়ে ফেলেছে সে। সে আশেপাশে তাকিয়ে মাথা নিচু করে আস্তে করে বলে, যদি একটু দয়া করে আপনার বাসায় জায়গা দিতেন আমাকে। এত রাতে এখানে থাকলে আমার বড় কোনো বিপদ হয়ে যাবে। আমি এবার বুঝে ফেলি এই মেয়ের ভিতরে ঝামেলা আছে। নিশ্চয়ই নিশ্চয়ই কোনো ধান্দা করার ফন্দি পেতেছে। আমি বাইক স্টার্ট দিয়ে বলি, এসব ধান্দাবাজি আমার সাথে চলবে না। আপনাকে চিনি না জানি না, আপনাকে সোজা বাসা নিয়ে যাব, তারপর আমাকে মেরে আমার টাকা পয়সা সব নিয়ে পালিয়ে যাবেন। বাহ, ভালোই বুদ্ধি বানিয়েছেন, কিন্তু সরি, কাজ হলো না। আপনাকে আমি কোনো প্রকার সাহায্য করতে পারছি না। আমি গেলাম। দেখলাম মেয়েটা আশ্চর্য হয়ে মলিন মুখে আমার দিকে সরে দাঁড়ায়, যেন সে এসব কথা বিশ্বাস করতে পারছে না। আমি তার দিকে আর খেয়াল না দিয়ে বাইক টান দিলাম। লুকিং গ্লাসে দেখি মেয়েটা আইল্যান্ডের উপর বসে ব্যাগটা জড়িয়ে ধরে আবার কাঁদতে শুরু করলো। এই দৃশ্য দেখে মনে একটা কামড় দিল। ভাবলাম, আমি কি ভুল বুঝলাম মেয়েটাকে? আমি বাইকটা একটু সামনে নিয়ে আবার স্টার্ট অফ করে চুপচাপ আড়ালে দাঁড়িয়ে লুকিং গ্লাসে মেয়েটা কি করে তা দেখার চেষ্টা করলাম। দেখলাম সে বসে বসে শুধু কেঁদেই যাচ্ছে। যদি সে খারাপ কেউ হতো তাহলে সে অন্য কাউকে ধরার চেষ্টা করতো, কারণ একটু পর পরই প্রাইভেট কার আর বাইক যাচ্ছিল অনেক। সে চাইলেই তাদেরকেও আটকাতে পারতো, কিন্তু মেয়েটা বসে বসে কেঁদেই যাচ্ছে। তাহলে আমি মেয়েটাকে ভুল বুঝেছি। মনটা খারাপ হলো। বাইকটা আবার স্টার্ট দিয়ে মেয়েটার কাছে গেলাম। সে আমাকে দেখে পুরোই অবাক, কিন্তু পরক্ষণেই মাথা নিচু করে আগের মতো কাঁদতে থাকলো। আমি বাইক থেকে নেমে তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। সে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। বোধহয় রাগ করেছে আমার আগের কথা শুনে। আমি এবার মেয়েটাকে বললাম, আমার বাসায় বর্তমান আমি ছাড়া কেউ নেই, আপনি কি তাও আমার বাসায় যাবেন? ভয় করবে না আপনার?
যদি আমি কোনো ক্ষতি করি আপনার? মেয়েটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে বলল, আপনি খারাপ হলে কখনই আবার আসতেন না, আর আমাকে এটাও বলতেন না যে আপনার বাসায় কেউ নেই। আমি এতটুকু বুঝি। আমি কিঞ্চিত হাসলাম আর বললাম, আপনার মতো মেয়ে মানুষ এই দুনিয়ায় আছে কিনা আমার জানা ছিল না। কেমন মানুষকে ভালোবাসেন যে আপনাকে এরকম একটা বিপদে ফেলে দিল। যাই হোক, আজ রাতটা আমি আপনাকে আমার বাসায় থাকতে দিতে পারি, কিন্তু কালকে সকালে অবশ্যই খুলনা ফিরে যাবেন আপনার বাবা মার কাছে। মেয়েটা চুপচাপ মাথা নাড়িয়ে আচ্ছা বলল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, তাহলে চলুন আপনাকে নিয়ে যাই আমার বাসায়। মেয়েটা উঠে দাঁড়িয়ে বাইকের কাছে আসলো, কিন্তু বাইকে না উঠে কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা বুঝলাম আপনি ভালো, কিন্তু আবার পরে খারাপ হয়ে যাবেন না তো? সত্যি করে বলুন প্লিজ, আমি খুব বিপদে আছি, বুঝতেই পারছেন। আমি মেয়েটার কথা শুনে হাসবো নাকি কাঁদবো জানি না, তাও নিজেকে সামলিয়ে বললাম, বিশ্বাস না হলে আমার সাথে আইসেন না, আমারই ভালো হবে, আমি চলে যাই। না না, আমি যাব। বলি মেয়েটা আমার বাইকে চড়ে বসে। আমি তাকে আমার হেলমেট দিলাম, সে হাতে নিয়ে বলল, আপনি কি পরবেন তাহলে? সমস্যা নেই, আপনার সেফটি আগে। আপনার দায়িত্ব নিয়েছি, অবহেলা কিভাবে করি বলুন? যদি পুলিশ আপনাকে ধরে? ধরবে না, আমি ভিতর দিয়ে যাব। ও তাহলে চলুন। আপনি ঠিকভাবে বসেছেন তো? বসেছি, কিন্তু ভয় করছে। কেন? না মানে আসলে আমি আগে কখনো বাইকে উঠিনি। ভয় নেই, আমি আস্তে আস্তে চালাবো। উত্তম, আপনি আমার সাথটা ধরে বসুন, তাহলে ভয় কম লাগবে। চান্স নিতে চাচ্ছেন নাকি? হায়রে মেয়ে মানুষ, আপনি তো অন্যের প্রেমিকা, আপনার সাথে আবার কিসের চান্স নেব? বেশি সমস্যা হলে নেমে পড়ুন, আমার দেরি হচ্ছে। না না না, সরি, চলুন। মেয়েটা আমার শার্টটা ধরে বসলো। সে আগে ধরতে চেয়েছিল, কিন্তু সেটা মনে মনে, হয়তো লজ্জার কারণে ধরতে পারিনি। তাই আমি বললাম, কিন্তু শয়তান মেয়েটা কি বলে আমাকে, আমি নাকি চান্স নিতে চাচ্ছি। মানে ভালোদের কোনো দামই নেই দুনিয়ায়। যাই হোক, এবার বাইক চালু করে বাসার দিকে রওনা হলাম। সেই একই নিঝুম রাতে নিরিবিলি ঠান্ডা রাস্তায় বাইক চালিয়ে প্রতিদিনের মতো বাসে যাচ্ছি, কিন্তু আজ একটুই ব্যতিক্রম। আজ আমি একা না, আজ আমার সাথে একজন নতুন মানুষও আছে, যার কোনো কিছুই আমি জানি না। ইভেন নামটাও আমার জানা নেই। আল্লাহ জানে সাহায্য করতে গিয়ে আবার কোন বিপদে পড়ি আমি। কোনো রকম না ঘুমিয়ে আজ রাতটা পার করে কাল সকালে ওনাকে খুলনা পাঠিয়ে দিব। মনে মনে এসব ভেবে বাসার দিকে এগিয়ে যাচ্ছি, তাও আবার অন্যের গার্লফ্রেন্ড নিয়ে। কি কপাল আমার, দেখা যাক বাসায় গিয়ে কি হয়। অপরিচিতা মেয়েটিকে নিয়ে রাত 2টা নাগাদ বাসায় এসে পৌঁছালাম। মনের মধ্যে খুব ভয় ভয় কাজ করছে, না জানি কোনো বিপদে পড়ি। পার্কিং লটে বাইকটা পার্ক করে মেইন গেটের সামনে আসলাম মেয়েটাকে নিয়ে। সে বেশ চুপচাপ, আমাকে শুধু ফলো করে যাচ্ছে। কিন্তু এখন একটা বড় বিপদ সামনে, আর সেটা হলো দারোয়ান চাচা। বেশ বয়স্ক আর অভিজ্ঞতা সম্পূর্ণ একজন মানুষ। সে আমাকে খুব পছন্দ এবং সম্মান করেন। সে যদি এই রাতে আমাকে একটা মেয়ে নিয়ে আসতে দেখে, তাহলে আমার মান ইজ্জত যাবে, উল্টো কেলেঙ্কারও হতে পারে। তাই মেয়েটাকে নিয়ে আড়ালে দাঁড়িয়ে ভাবছি কি করা যায়। মেয়েটা আমার দিকে আর চোখে বারবার তাকাচ্ছে, তা বেশ বুঝতে পারছি কোন আপদের পাল্লায় যে আমি পড়লাম। যাই হোক, মাথায় একটা বুদ্ধি আসলো। আমি মেয়েটার কাছে গিয়ে আস্তে আস্তে বললাম, শুনুন, সামনে দারোয়ান চাচা আছে, সে আমাদের একসাথেই দেখলে আমি নির্ঘাত তার চোখে খারাপ হয়ে যাব। তাই একটু চালাকি করে ভেতর যেতে হবে। আমি ওনাকে কথার জালে ফাঁসিয়ে অন্যদিকে নিয়ে যাব। আপনি এই সুযোগে সোজা ওই সি ব্লক দেখছেন, ওই বিল্ডিং এ ঢুকে পড়বেন, ঠিক আছে? মেয়েটা একটু বিচলিত হলো, কিন্তু আচ্ছা বলল। আমিও প্ল্যান মতো দারোয়ানের চাচার কাছে গিয়ে এটা ওটার কথা বলে তাকে অন্যদিকে নিয়ে গেলাম। আর এই সুযোগে মেয়েটা ভেতর চলে আসলো। তারপর চাচার হাতে 100 টাকা দিয়ে বললাম চা খেতে। সে খুশি হলো। আমি দ্রুত বাসার দিকে গেলাম। তাকে নিয়ে লিফটে উঠে স্থির নিঃশ্বাস ফেললাম। মেয়েটা লিফটের এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে, ব্যাগ হাতে নিয়ে। আমি তার দিকে এক নজর তাকিয়ে মনে মনে বললাম, জীবনের নতুন এক অ্যাডভেঞ্চার হলো আজ এই মহাশয়ের জন্য। লিফটে সোজা 7 তলায় চলে আসলাম। এত রাতে সবাই ঘুমাচ্ছে, তাই ধরা খেলাম না কারো কাছে। আমি দ্রুত মেয়েটাকে নিয়ে আমার ফ্ল্যাটের সামনে এসে দরজা খুলে তাকে নিয়ে বাসার ভেতরে ঢুকি। দরজায় লাগিয়ে দিয়ে সোজা সোফায় দুম করে বসে পড়ি। বুকটা ধপধপ করছিল। যদি একবার কারো কাছে ধরা খেতাম তাহলে আমি শেষ। এসিটা ছেড়ে পুরো নিজের শরীরটা ছেড়ে দিয়ে বসে আছি। বাসায় যে আরেকজন আছে তার জন্য ভুলে গিয়েছিলাম কিছু মুহূর্তের জন্য, কারণ অনেক ক্লান্তি আমি।
মেয়েটা আমার অবস্থা দেখে হালকা কাশি দিল। তার কাশির শব্দ শুনে আমার হিতাহিত জ্ঞান ফিরে আসে। আমি মাথা তুলে তার দিকে তাকিয়ে লজ্জা পাই। সেখানে দরের সামনে ব্যাগটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। আমি তো পুরোই অবাক। আমি উঠে দাঁড়িয়ে বললাম, এ কি আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে সোফায় এসে বসুন, আপনাকে পানি দিচ্ছি, বসুন। মেয়েটা আস্তে আস্তে ভয়ে ভয়ে ভিতরে এসে সোফায় বসে। আমি ফ্রিজ থেকে তাকে এক গ্লাস জুস এনে দিলাম, কারণ তার মুখ খুব শুকনা লাগছিল, বোধহয় সারাদিনে না খাওয়া। সে জুস দেখে একটু অবাক হলো। হাবভাব দেখে মনে হলো আমাকে সন্দেহ করেছে যে জুসে কিছু মিক্স করছে কিনা। আমি তার সামনে জুসটা রেখে বললাম, আপনার যদি বিশ্বাস না হয় আমি খেয়ে দেখতে পারি। আর শুনুন, আমি ভালো ছেলে, আমার মধ্যে খারাপ কিছু নেই। থাকলে আপনাকে সাহায্য করতাম না। আপনি যদি বেশি সন্দেহ হয় তাহলে না খেলেও হবে। না না, খাচ্ছি আমি। মেয়েটা এবার জুসের গ্লাসটা নিয়ে চুপচাপ পুরোটা এক ঢোকে খেয়ে নিল। বুঝলাম তার ভালোই লেগেছে। তার মায়াবী মুখখানা এখন অনেকটা উজ্জ্বল হয়েছে। বোধহয় বোধহয় অনেক তৃষ্ণা ছিল। আমি বললাম, আরেক গ্লাস দিব? না না ধন্যবাদ, আপনি সত্যিই অনেক ভালো। খুব তৃষ্ণা পেয়েছিল কাঁদতে কাঁদতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মেয়েটার কথা শুনে মনে আলাদা একটা শান্তি অনুভব করলাম। কি মিষ্টি কণ্ঠ আর কি মিষ্টি দেখতে। মেয়েটার প্রেমিকটা কি হতভাগা, যেরকম একটা মানুষকে সে অ্যাকসেপ্ট করতে পারলো না। আমার ফ্লাইটটা বেশ বড়ই। দুটি বড় বড় বেডরুম, একটা গেস্ট রুম, ডাইনিং রুম। দুটি বেডরুমের সাথেই বিশাল বড় বড় দুটো বারান্দা আছে। আমি ঠিক করলাম গেস্ট রুমটাই আজ রাত্রে মেয়েটাকে থাকতে দিব। মায়ের রুমে আমি নিজেই ঢুকি না, আর আমার রুম তো প্রশ্নই আসে না। সো গেস্টের জন্য গেস্ট রুমই পারফেক্ট হবে। তাই আমি দ্রুত মেয়েটার জন্য রুমটা গুছিয়ে দিলাম। তারপর হল রুমে এসে তাকে উদ্দেশ্য করে বললাম, ওই যে দেখুন, ওই গেস্ট রুমটাতে আজ আপনি থাকবেন। এটা ওয়াশরুম, দরকার হলে ব্যবহার করতে পারেন। মেয়েটার মাথা নিচু করে ধন্যবাদ বলে গেস্ট রুমে চলে গেল। আমিও আমার রুমে এসে বসার জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেলাম। মনে মনে একটু ভয় করছিল যে আবার আমাকে বাইরে থেকে আটকে দেয় কিনা। তাই দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। খুব খিদে লেগেছে, তাই কিচেনে গিয়ে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই রান্না করলাম। বলতে গেলে আমি একজন পাকা রাঁধুনি, কারণ তো আগেই বললাম জীবনের অনেকটা সময়ই একা থেকেছি। দুটি প্লেটে খাবার নিলাম, একটা আমার জন্য আর একটা মেয়েটার জন্য। আচ্ছা, সে কখন থেকে মেয়ে মেয়ে করছি তার নামটি জানা হলো না। এখন জানতেই হবে। আমি ডাইনিং রুমে খাবার রেখে গেস্ট রুমের দিকে তাকিয়ে দেখি দরজা লাগানো। মনের মধ্যে খটকা লাগলো, কি ব্যাপার, এই মেয়ে দরজা লাগালো কেন? কোনো উল্টোপাল্টা কাজ করবে না তো? আমি ঢোক গিলে আস্তে আস্তে রুমের সামনে গিয়ে দরজা কান পাতলাম। কোনো সারা শব্দ নেই। মনের মধ্যে অজানা ভয় বাসা বাঁধতে শুরু করলো। আমি আরো ভালো করে কান পেতে শোনার চেষ্টা করছি। অমনি হঠাৎ দরজা খুলে যায়, আর আমি রীতিমতো মেয়েটার গায়ের উপর পড়ে যেতে নেই। মেয়েটা আমাকে এভাবে দেখে থতমত খেয়ে যায়। আমিও কোনো মতো নিজেকে সামলিয়ে অন্যদিকে সরে যাই, কিন্তু লজ্জায় মরে যাচ্ছি এখন। মেয়েটা দূরে সরিয়ে দাঁড়িয়ে ভীতু কণ্ঠে জিজ্ঞেস করে, এই এই আপনি কি করছিলেন এখানে? কি মতলব আপনার? হ্যাঁ, আপনি কি খারাপ কিছু করতে চাচ্ছেন? আমি কিন্তু চিৎকার করে লোক আনবো। আল্লাহ আমাকে বাঁচাও। আমি অস্থির হয়ে তাকে শান্ত করার জন্য বলি, আরে আরে প্লিজ ভয় পাবেন না, আমি সত্যি দুঃখিত। আপনি দরজা লাগিয়েছেন, আমি ভয় পাচ্ছিলাম যে আপনি কোনো উল্টোপাল্টা কিছু না করেন। কান পেতে শুনছিলাম ভিতরে কি করছিলেন। আচ্ছা, কি করছিলেন আপনি দরজা দিয়ে? আমি খেয়াল করলাম মেয়েটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আরও একটু ভালো করে খেয়াল করে দেখি, আরও মেয়েটা পরনের ড্রেসটা চেঞ্জ হয়েছে। সে শাড়ি পরে এসেছিল, কিন্তু এখন সে মিষ্টি কালার একটা কামিজ পরে আছে। আমি সাথে সাথেই বুঝে যাই সে কেন দরজা দিয়েছিল। আমি আর কোনো কিছু না ভেবে তাকে বলি, সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি, সরি। প্লিজ আপনি আমাকে খারাপ ভাববেন না। আসলে মেয়ে মানুষের সাথে অতটা বসে নেই, তাই বুঝতে পারিনি আমি, সরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি প্লিজ খেতে বসুন, আমারও খুব খিদে পেয়েছে। মেয়েটা আমার সাথে খেতে আসে। আমি মনে মনে লজ্জা শেষ হয়ে যাচ্ছি। সিসি কি একটা কাজ করলাম, মানিজ্য সব শেষ। আমি আর মেয়েটার দিকে তাকালাম না, লজ্জায় চুপচাপ দুজন খাচ্ছি। হঠাৎ মেয়েটি বলে উঠল, খাবারটা কে রান্না করেছে? আমি মাথা উঠিয়ে তার দিকে তাকিয়ে বললাম, যে আমি। কেন, ভালো লাগেনি? কি আপনি রান্না পারেন? তাও আবার এত মজা করে? হ্যাঁ, জি পারি, মা শিখিয়েছে, কিংবা বলতে পারেন জীবনের প্রয়োজনে শিখতে হয়েছে। আপনি রান্না পারেন? মেয়েটা অসহায় ভঙ্গি করে মাথা নাড়িয়ে না বলল।
আমি না হেসে পারলাম না। হাসতে হাসতে বললাম, ছেলেরা নিজের দরকারি রান্না করে, কিন্তু মেয়েদের অবশ্যই রান্না করা জানতে হবে, না হলে শ্বশুর বাড়ি গেলে বকাঝকা শুনতে হয়। হা হা। আমি কথা শেষ করে মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম, মেয়েটার উজ্জ্বল মুখখানা মুহূর্তে অন্ধকার হয়ে গেল। আমি পুরো অবাক। রান্না শিখতে বলায় সে এত কষ্ট পেল। হাই হাই, আমি দ্রুত তাকে বললাম, আহা আপনি মাইন্ড করলেন, সরি সরি। আচ্ছা আপনার রান্না শিখতে হবে না, প্লিজ আপনি আমার কথায় কষ্ট নিয়েন না। না না, রান্নার জন্য কষ্ট পাইনি, আসলে একটা কথা মনে পড়ছিল তাই আর কি। আমি শান্ত হয়ে বসলাম। আসলে তো মেয়েটার সম্পর্কে আমি কিছু জানি না, অবশ্য জেনেও বা কী হবে। সে শুধু আমার আজ রাতেরই মেহমান, কালকে সে তার ঠিকানায়। তবে এখন আপাতত তার নামটা জানা উচিত। আমি খেতে খেতে জিজ্ঞেস করলাম, আমাদের এত কথা হলো অথচ আপনার নামটাই জানা হলো না, আপনার নামটা জানতে পারি? জি অবশ্যই, আমার নাম মায়া। আপনার? আবির। সুন্দর নাম আপনারও। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়। আমি সব গুছিয়ে রুমে এসে দেখি মায়া বসে আছে সোফাতে। আমি তার কাছে গিয়ে বললাম, অনেক রাত হয়েছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন, কাল সকালে আবার খুলনা রওনা হবেন। সো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, ঠিক আছে? মায়া উঠিয়ে চুপচাপ গেস্ট রুমে চলে গেল। আমিও সব লাইট অফ করে আমার রুমে চলে গেলাম। রুমের দরজাটা আজ আটকে নিলাম, যদি রাতে আবার কিছু হয়। সিকিউরিটির একটা ব্যাপার আছে। আমি খুব ক্লান্ত, তাকে দরজা লাগিয়ে বেডে গা এলিয়ে দিতে ঘুমের দেশে হারিয়ে যাই। মায়ের কথায় ভাবার মতো আমার শক্তি এখন নেই, বড্ড ক্লান্ত আমি। তাই সুখের ঘুম ঘুমাচ্ছি, কিন্তু এই সুখের ঘুম বেশিক্ষণ স্থায়ী পেল না। ঘুমের মধ্যে শুনছি কে যেন আমার রুমের দরজায় নক করছে। আধো খোলা চোখ দিয়ে তাকিয়ে দেখি ঘড়িতে ৩:৩৫ বাজে। দরজার ওপারে কি মায়া নক করেছে নাকি, না অন্য কেউ? অজানা এক ভয় কাজ করছে। আমি আস্তে আস্তে উঠে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? অন্য পাশ থেকে আওয়াজ আসলো, আমি মায়া, প্লিজ একটু দরজা খুলুন। আমি ভীত কণ্ঠে বললাম, কেন কেন, কি হয়েছে? আমার খুব ভয় করছে, সব অন্ধকার, আমি কান্না করে দিব।